আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা একটা সিনারিও কল্পনা করতে পারি। ধরুন, সমাজে খুব সম্মানিত একজন মানুষ, হঠাৎ করে তার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর আর একদম মিথ্যা একটা অপবাদ দেওয়া হলো। এটা তো একটা বিশাল ধাক্কা। একদম তাই। তো সাধারণ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া কি হতে পারে এমন একটা অবস্থায়? তীব্র ক্ষোভ বা ধরুন নিজেকে নির্দোষ প্রমাণের জন্য একেবারে মরিয়া হয়ে ওঠা। হ্যাঁ, সাধারণত মানুষের মনস্তত্ত্ব যেটা বলে আর কি, মানুষ ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। সম্মান বা আত্মপরিচয়ের ওপর যখন আঘাত আসে, তখন মস্তিষ্ক আর শান্ত থাকতে পারে না। রাইট। কিন্তু যদি এমন হয় যে ওই অভিযুক্ত ব্যক্তি কোনো রকম প্রতিক্রিয়াই দেখালো না, কোনো রাগ নেই, কোনো আত্মপক্ষ সমর্থন নেই, একদম নিশ্চুপ। এটা আসলে আমাদের মানুষের যে বিবর্তনীয় স্বভাব, তার একেবারেই বিপরীত একটা ব্যাপার। সামাজিকভাবে তো একটা প্রত্যাশা থাকে যে মিথ্যা অপবাদের শিকার হলে মানুষ তীব্র প্রতিবাদ করবে। সেটাই তো নরমাল। হ্যাঁ, কারণ সামাজিক প্রাণী হিসেবে আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা ঠিক এভাবেই প্রোগ্রাম করা। কিন্তু যখন সেই প্রত্যাশিত প্রতিবাদটা আসে না, তখন সেটা আক্রমণকারীর মনে একটা অদ্ভুত বিভ্রান্তি তৈরি করে। বিভ্রান্তি তারা ভয় পেয়ে যায়? ভয় ঠিক না, মানুষের মস্তিষ্ক তো শূন্যতা বা ভ্যাকিউম পছন্দ করে না। যখন কোনো রিয়াকশন আসে না, তখন তারা বুঝতে পারে না যে এরপর কি করবে। আর আমাদের আজকের অন্বেষণের মূল বিষয় কিন্তু এটাই। একদম। আজকে আমরা মূলত দ্য পাওয়ার অফ নট রিয়্যাক্টিং বা প্রতিক্রিয়া না দেখানোর যে একটা অদ্ভুত শক্তি, সেটা নিয়ে আলোচনা করব। আর এটার জন্য আমাদের কাছে একটা প্রাচীন জেন গল্প আছে। হ্যাঁ, আসাকুসা গ্রামের মাস্টার হাকুইনের সেই বিখ্যাত গল্পটা। রাইট। আসাকুসা গ্রামটা ছিল একেবারেই শান্তশিষ্ট একটা জায়গা, আর মাস্টার হাকুইন ছিলেন সেই সম্প্রদায়ের মানুষের কাছে পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তি, অনেকটা তাদের নৈতিক কাম্পাসের মতো। তাকে সবাই প্রায় অন্ধের মতো ভক্তি করত। হ্যাঁ, কিন্তু একদিন সকালে এক দম্পতি এসে দাবি করে বসল যে তাদের মেয়ের গর্ভধারণের জন্য স্বয়ং হাকুইন দায়ী। আরে বাবা, এটা তো একটা বিশাল অভিযোগ। বিশাল কি একেবারে ভয়াবহ। আজকের যুগে আমরা ইন্টারনেটে যে ক্যান্সেল কালচার দেখি না, ঠিক সেরকমই একটা ব্যাপার ঘটেছিল সেখানে। খবরটা নিশ্চয়ই দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। একদম। পুরো গ্রামে চরম চাঞ্চল্য। যারা তাকে মান্য করত তারা তো হতবাক, কেউ তাকে ধিক্কার দিচ্ছে, কেউ আবার হতাশায় ভুগছে। এখানে আসলে মানুষের মনস্তত্ত্বের একটা অন্ধকার দিক খুব সুন্দরভাবে ফুটে ওঠে। সমাজ যখন কাউকে অনেক উঁচুতে বসায়, তখন তারা আসলে ওই ব্যক্তির উপর একটা কাল্পনিক নৈতিক মানদণ্ড চাপিয়ে দেয়। তারা আশা করে ওই ব্যক্তি কোনোদিন ভুল করবে না। একদম ঠিক। আর যখন সেই মানদণ্ড ভেঙে পড়ার গুজব ওঠে, তখন মানুষের মোহভঙ্গ খুব দ্রুত ক্ষোভে পরিণত হয়। তারা মূলত ওই ব্যক্তির উপর ততটা রাগ করে না, যতটা রাগ করে নিজেদের ভুল বিচারের উপর। আচ্ছা, কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে। আধুনিক যুগে এমন কিছু হলে একজন সাধারণ মানুষ বা সেলিব্রিটি সাথে সাথে পিআর টিম নিয়োগ করত। হ্যাঁ, প্রেস কনফারেন্স ডেকে বসত। রাইট, নিজেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ত। কিন্তু হাকুইন নিজেকে নির্দোষ প্রমাণের ন্যূনতম চেষ্টাও করলেন না কেন? এটাই হাকুইনের দর্শনের সবচেয়ে চমকপ্রদ জায়গা। ক্ষুব্ধ জনতার এত গালাগালি, এত অপবাদের মুখে হাকুইন চরম শান্তভাবে শুধু ৩টে শব্দ বলেছিলেন। মাত্র ৩টে শব্দ? কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তাই নাকি? ইংরেজিতে যাকে আমরা বলি, ইজ দ্যাট সো? ব্যাস, আর কিছু না। শুধু তাই নাকি? সিরিয়াসলি? হ্যাঁ, এই ৩ শব্দের নির্লিপ্ত উত্তর গ্রামের মানুষের মধ্যে বিভ্রান্তি আর হতাশা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু কেন? তারা তো একটা উত্তর পেল। কারণ সাইকোলজির একটা বিশেষ নিয়ম আছে, যাকে আমরা কগনিটিভ ডিসোনেন্স বলি। মানুষ যখন আক্রমণ করে, তখন তারা উল্টো দিক থেকে একটা নাটুকে প্রতিক্রিয়া আশা করে। ও আচ্ছা, অভিযুক্ত ব্যক্তি রেগে গেলে বা কাঁদলে আক্রমণকারীরা একটা বৈধতা পায়। একদম। কিন্তু হাকুইন যখন কোনো প্রতিরোধী গড়লেন না, তখন ওই ক্ষুব্ধ জনতার রাগটা যেন একটা আয়নায় ধাক্কা খেয়ে নিজেদের দিকেই ফিরে আসতে শুরু করল। বাপরে, নীরবতার এত শক্তি! তারা যে স্ক্রিপ্টটা নিয়ে এসেছিল, হাকুইন সেটাতে অভিনয় করতেই অস্বীকার করলেন। ঠিক তাই। হাকুইনের এই নীরবতা আসলে ওই মানুষদের নিজেদের বিচার করার প্রবণতাকেই তাদের সামনে নগ্ন করে তুলেছিল। আর এই ব্যাপারটাই হয়তো জনতার মনে আরও বেশি অস্বস্তি তৈরি করেছিল। কারণ অপবাদের ভারী ছায়া মাথার ওপর থাকলেও হাকুইনের দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন আসেনি। উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছিলেন, তাই তো? হ্যাঁ,
মানে মাস গড়িয়ে যায় আর উনি নির্বিকারভাবে নিজের বাগান করার কাজ করছেন, পুরনো চেরি গাছের নিচে বসে ধ্যান করছেন আর শিষ্যদের পড়াচ্ছেন। মানে বাইরের এত বড় ঝড় তার ভেতরের প্রশান্তিতে সামান্যতম আঁচড়ও কাটতে পারেনি। কিন্তু গল্পের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ধাক্কাটা আসে এর ঠিক পরের অংশে, যখন শিশুটির জন্ম হল। ওই ক্ষুব্ধ দম্পতি বাচ্চাটিকে নিয়ে সোজা হাকুইনের কাছে এসে হাজির। এবং তারা দাবি করে যে হাকুইনকেই এই বাচ্চার দায়িত্ব নিতে হবে। রাইট। আর হাকুইন কোনো রকম দ্বিধা ছাড়াই বাচ্চাটিকে গ্রহণ করেন আর তার দায়িত্ব নেওয়ার প্রতিজ্ঞা করেন। এই জায়গাটাতেই মাস্টার হাকুইনের আসল পরীক্ষাটা ছিল। একটু দাঁড়ান, এখানে আমার একটা বড় খটকা লাগছে। আচ্ছা, বলুন। অপবাদ মাথা পেতে নিয়ে সদ্যজাত একটা বাচ্চাকে নিজের কাছে রেখে দেওয়া, এটার মানে তো পরোক্ষভাবে নিজের দোষ স্বীকার করে নেওয়া, তাই না? সাধারণ যুক্তিতে তো সেরকমই মনে হওয়ার কথা। হ্যাঁ, মানে আধুনিক যুগে কেউ এমনটা করলে সবাই তো ধরে নিত যে সে আসলেই অপরাধী। এতে তো গুজব আরও চরম আকার ধারণ করার কথা। নিজের গায়ে স্বেচ্ছায় এমন কালিমা মেখে নেওয়ার যুক্তিটা কি? সাধারণ মানুষের পিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা অবশ্যই আত্মঘাতী মনে হবে, কারণ আমরা আমাদের খ্যাতি বা সম্মান নিয়ে প্রবলভাবে চিন্তিত থাকি। সেটাই তো স্বাভাবিক। কিন্তু জেন দর্শন একটা কনসেপ্ট আছে, অনাসক্তি বা নন অ্যাটাচমেন্ট। এর মূল কথাই হলো নিজের ইমেজের সাথে নিজের অস্তিত্বকে গুলিয়ে না ফেলা। মানে সম্মান বা খ্যাতি, এগুলো তো আসলে সমাজের তৈরি করা একটা বায়বীয় ধারণা। একদম। হাকুইন বুঝতে পেরেছিলেন যে মানুষের ভুল ধারণার সাথে যুদ্ধ করা মানে বাতাসের সাথে যুদ্ধ করার মতো অর্থহীন। তিনি নিজের ইমেজের প্রতি সম্পূর্ণ অনাসক্ত ছিলেন। এই অনাসক্তি ব্যাপারটা অনেকটা এরকম মনে হচ্ছে, যেন মানে ঝড় এলে কেউ আকাশকে বকাঝাকা না করে নীরবে ছাতা মাথায় দিয়ে হাঁটা শুরু করল। বাহ, খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। ঠিক তাই, বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা না করে তিনি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়েছিলেন। কিন্তু একটা সদ্যজাত বাচ্চার দায়িত্ব নেওয়া তো অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আর এখানে আরেকটা গভীর মেকানিজম কাজ করেছে, সেটা হলো সক্রিয় করুণা বা কম্প্যাশন। আচ্ছা। হাকুইনের কাছে ওই মুহূর্তের বাস্তবতায় নিজের কলঙ্কিত সম্মানের চেয়ে একটা নিষ্পাপ শিশুর জীবনের প্রয়োজন অনেক বেশি বাস্তব মনে হয়েছিল। কিছু মানুষ হয়তো ভেবেছিল তিনি সত্যিই বাবা, আর কেউ ভেবেছিল তিনি পাপবোধ থেকে প্রায়শ্চিত্ত করছেন। কিন্তু হাকুইন এই সব কিছুর ঊর্ধ্বে ছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে তার অনাসক্তি কোনো নিষ্ক্রিয় উদাসীনতা নয়, বরং চরম একটা দায়িত্ববোধ। তার মানে সমাজের চোখে নিজের ভাবমূর্তি কি দাঁড়াচ্ছে তার চেয়ে একটা প্রাণের বাস্তব অস্তিত্ব তার কাছে বেশি গুরুত্ব পেয়েছিল। একদম ঠিক। তবে শিশুটির আগমনে গ্রামে গুজব আরও বাড়ল ঠিকই, কিন্তু হাকুইন পরম মমতা দিয়ে বাচ্চাটিকে লালন পালন করতে থাকলেন। আর এই নিঃস্বার্থ মমতাই শেষ পর্যন্ত সত্য উন্মোচনের সবচেয়ে বড় অনুঘটক হয়ে দাঁড়াল। কারণ এই পুরো ঘটনাটা প্রকৃত অপরাধী আর ওই তরুণীর মনে একটা তীব্র মানসিক দ্বন্দ্ব তৈরি করেছিল। হ্যাঁ, দিনের পর দিন একজন নিরপরাধ মানুষের এমন ত্যাগ স্বীকার করা দেখে তাদের মনে অপরাধবোধ পুঞ্জীভূত হতে থাকে। আসলে মানুষের বিবেকের ওপর নীরবতার যে প্রভাব, সেটা যে কোনো শাস্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। মানে ঘৃণার জবাবে ঘৃণা না দিয়ে সম্পূর্ণ মেনে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করা। রাইট। ওই তরুণী মূলত ভয় আর সামাজিক লজ্জার কারণে আসল বাবার পরিচয় গোপন রাখতে হাকুইনের নামে মিথ্যা অপবাদটা দিয়েছিল। কিন্তু হাকুইনের এই নিঃস্বার্থ আচরণ তার সেই ভয়ের দেয়ালটা ভেঙে দেয়। শেষ পর্যন্ত সেই অপরাধবোধের ভার সইতে না পেরে তরুণীটি তার বাবা মায়ের কাছে গিয়ে সব সত্যি স্বীকার করে নেয়। বাপরে, এরপর গ্রামের অবস্থা কি হলো? আসল সত্যটা সামনে আসার পর পুরো গ্রামের মানুষের মনস্তত্ত্বে একটা বিশাল পরিবর্তন আসে। অনুতপ্ত দম্পতি পাগলের মতো ছুটে আসে হাকুইনের দরজায়। আসলই কথা। তারা অঝরে কেঁদে ক্ষমা ভিক্ষা করতে থাকে এবং বাচ্চাটিকে ফেরত চায়। আর ঠিক এই মুহূর্তেটিতেই মাস্টার হাকুইন তার চূড়ান্ত প্রতিক্রিয়াটি জানান। আর এখানেই তো গল্পের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিসাম্য বা সিমেট্রিটা তৈরি হয়। যখন পুরো গ্রাম তার পায়ে পড়ে ক্ষমা চাইছে, তাকে মাথায় তুলে নাচছে, তখন তিনি কি বললেন? তিনি ঠিক আগের মতোই অত্যন্ত শান্ত গলায় মুখে সেই মৃদু হাসি নিয়ে বললেন, তাই নাকি? ইজ দ্যাট সো? জাস্ট অবিশ্বাস্য। হ্যাঁ, এবং কোনো রকম দ্বিধা ছাড়াই হাসি মুখে বাচ্চাটিকে তাদের হাতে ফিরিয়ে দিলেন। তিনি চাইলেই কিন্তু এই সুযোগে তাদের কঠোর তিরস্কার করতে পারতেন। অবশ্যই পারতেন। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারতেন। কিন্তু নিজেকে সঠিক প্রমাণের এই বিশাল প্রলোভন তিনি কিভাবে সংবরণ করলেন? এর উত্তর লুকিয়ে আছে প্রকৃত সমতা বা ইকুয়ানিমিটির ধারণায়। সাধারণ মানুষের মন আসলে একটা পেন্ডুলামের মতো কাজ করে। পেন্ডুলাম
মানে এদিক ওদিক দুলতে থাকে? হ্যাঁ, মানে অপমানে আমরা ভেঙে পড়ি, আবার প্রশংসায় আমরা আকাশে উড়ি। কিন্তু প্রতিক্রিয়াহীনতার আসল শক্তিটি হল এই পেন্ডুলামের দোলনের বাইরে থাকা। হাকুইনের কাছে মিথ্যা অপবাদ যেমন গুরুত্বহীন ছিল, সত্য প্রকাশের পরের এই প্রশংসাও সমান গুরুত্বহীন ছিল। ঠিক তাই। যখন তাকে অপবাদ দেওয়া হয়েছিল, তার অহংকার আহত হয়নি। আবার যখন তাকে মহামানব হিসাবে পূজা করা শুরু হলো, তখনও তার অহংকার স্ফীত হয়নি। এটা একটা অসাধারণ উপলব্ধি। মানে নিন্দা উপেক্ষা করা হয়তো কঠিন, কিন্তু নিজের নিরপরাধ প্রমাণিত হওয়ার পর প্রশংসাকে উপেক্ষা করা সম্ভবত 1000 গুণ বেশি কঠিন। একদম, কারণ মানুষের স্বভাবই হল স্বীকৃতি বা ভ্যালিডেশন খোঁজা। হাকুইনের এই একই শব্দের পুনরাবৃত্তি আসাকুচা গ্রামের মানুষদের জন্য একটা বিশাল শিক্ষা ছিল। হ্যাঁ, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে চটজলদি কোনো সিদ্ধান্তে পৌঁছানো কতটা অগভীর একটা মানসিকতা। ঘটনাটি তাদের দেখিয়েছিল যে মানুষের সম্মান বা মর্যাদা বাইরের কারো অপবাদ বা প্রশংসার ওপর নির্ভর করে না। এটা মানুষের নিজের ভেতরের একটা নিরবচ্ছিন্ন অবস্থা। কিন্তু আজকের এই আধুনিক যুগে, যেখানে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় মানুষের রিয়াকশন আদায়ের জন্য অ্যালগরিদমগুলো ডিজাইন করা, সেখানে এমন অবিচলতা কিভাবে অর্জন করা সম্ভব? সোর্সে থাকা ব্রাদার ওত একবিনের বিশ্লেষণ অনুযায়ী এই ধরনের মানসিক শক্তি প্রাকৃতিকভাবে আসে না। এটা নিয়মিত অনুশীলনের বিষয়। হ্যাঁ, মস্তিষ্ক তো প্রাকৃতিকভাবেই প্রতিক্রিয়াশীল। স্নায়ুবিক স্তরে সাথে সাথে একটা রিয়াকশন তৈরি হয়। কিন্তু সোর্স অনুযায়ী ধ্যান বা মাইন্ডফুলনেস অনুশীলনের মাধ্যমে মস্তিষ্ককে নতুন করে ওয়ারিং বা রিওয়ার করা সম্ভব। মানে একটা বাইরের উদ্দীপনা এবং আমাদের রেসপন্সের মাঝে একটা ফাঁকা জায়গা বা পজ তৈরি করা। স্নায়ুবিজ্ঞানের ভাষায় বলতে গেলে এটা হলো মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে অ্যামিগডালা তাৎক্ষণিক আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ওই যে উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মাঝখানের ছোট্ট বিরতিটুকু, এর ভেতরেই আসলে মানুষের প্রকৃত স্বাধীনতা লুকিয়ে থাকে। হাকুইন ঠিক ওই বিরতিটুকুর উপরই পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছিলেন। সত্যি, অন্যের কথায় বা আচরণে নিজের মানসিক শান্তি নষ্ট হতে না দেওয়ার এই ক্ষমতাটা আধুনিক যুগে টিকে থাকার জন্য বোধহয় সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা। একদম একমত আমি। আলোচনা শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা উদ্দীপক বিষয় নিয়ে ভাবা যেতে পারে। সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন থাকা বা নন রিঅ্যাক্টিভ হওয়া কি কেবল তাদের পক্ষেই সম্ভব যাদের ভেতরে আগে থেকেই নিখাদ নিরাপত্তা বোধ আছে? এটা একটা খুব ভালো প্রশ্ন। আধুনিক সমাজে, যেখানে মানুষকে প্রতিদিন নিজের অস্তিত্ব বা চাকরির জন্য লড়াই করতে হয়, সেখানে সম্পূর্ণ নীরবতা কি কখনো কখনো নিজের প্রতি অবিচার হয়ে দাঁড়াতে পারে? এমনটা হতেই পারে। নাকি দৈনন্দিন জীবনের ছোট ছোট ঝড়গুলোর মাঝে, যেমন ধরুন ফোনে একটা বিরক্তিকর মেসেজ এলে বা কর্মক্ষেত্রে অযৌক্তিক সমালোচনার শিকার হলে, তাৎক্ষণিক আক্রমণাত্মক উত্তর দেওয়ার আগে ওই ছোট বিরতিটুকু নিয়ে মনে মনে শুধু একবার তাই নাকি বলাটাই হতে পারে সাধারণ মানুষের জন্য আধুনিক হাকুইন হয়ে ওঠার প্রথম ধাপ? এই প্রশ্নটা সত্যি আমাদের মানসিক স্বাধীনতার এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। একদম। এই ভাবনার জায়গাটা রেখেই আমরা আজকের এই গভীর আলোচনা এখানে শেষ করছি।